তুলসীপুরে দুই ভাই থাকতো। বড় ভাইয়ের নাম ছিল কুশল এবং ছোট ভাইয়ের নাম ছিল বিহান। ছোট ভাই আবর্জনা তোলার কাজ করতো, যা অনেক পরিশ্রমের কাজ ছিল। আর বড় ভাই ছিল অনেক লোভী, সে কোনো কাজ করতো। আজ বিহান যমুনাপুর গ্রামে এসেছে। সেখানে একটা বৃদ্ধা মহিলা থাকতো, যার নাম ছায়া। তার এই পৃথিবীতে কেউ ছিল না। আমার সময়টা অনেক খারাপ চলছে রে শিলা। সব সন্তানেরা শহরে গিয়ে বসবাস শুরু করে দিয়েছে। বাড়িতে না কোনো খাবার আছে, না কোনো বাসনপত্র আছে, আর না পরার কোনো পোশাক আছে। আমি যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তুই কেন চিন্তা করছিস? ভগবান আছে তো, তার উপর ভরসা রাখ, সে নিশ্চয়ই তোকে সাহায্য করবে। শোন, যার কেউ থাকে না তার ভগবান থাকে রে। তুই ঠিক বলেছিস শিলা, কিন্তু ভগবান যে আমাকে কবে সাহায্য করবে সেটা একমাত্র ভগবানই জানে রে। আসলে ছায়ার বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। তার সব সন্তান শহরে চলে গেছিল। তার কাছে যতটুকু ছিল প্রায় সবই খরচ হয়ে গেছে। এখন শুধু তার একটা ছোট্ট বাড়ি আর কিছু পুরনো বাসন ছিল তার কাছে। কখনো কখনো প্রতিবেশীরা খাবার দিয়ে যেত, আবার কখনো কখনো সে ক্ষুধার্তই ঘুমিয়ে পড়ত। আজও ক্ষুধার্তই থাকতে হবে মনে হচ্ছে। হায় ভগবান, কবে তোমার কৃপা হবে আমার উপর? তখনই বাইরে থেকে বিহানের আওয়াজ শোনা যায়। পুরনো বাসনের বদলে নতুন বাসন নিয়ে যাও, পুরনো কাপড়ের বদলে নতুন কাপড় নিয়ে যাও, পুরনো জিনিসের বদলে টাকা নিয়ে যাও। তখন ছায়ার নজর ঘরে পড়ে থাকা একটা পুরনো কৌটোর দিকে পড়ে। এই কৌটোটাকে তো অনেক পুরনো বলে মনে হচ্ছে। কত নোংরা, ব্যবহার করাও হয় না। আমি বরং এক কাজ করি, এই কৌটোটা ওই আবর্জনা তোলার লোকটাকে দিয়ে দিই। তার বদলে কিছু টাকা নিয়ে নেব, যাতে অন্তত একটু খাবার কিনে তো খেতে পারবো। বৃদ্ধা ছায়া কৌটোটা নিয়ে বাইরে আসে আর বিহানকে বলে, বাবু, বলছি এই পুরনো কৌটোটা আছে আমার কাছে, তুমি এটা নিয়ে আমাকে কিছু টাকা দাও না। বিহান সেই কৌটোটা দেখে সেটাতে মাটি লেগেছিল। না, এত নোংরা একটা কৌটো, এটাতে তো চমচমও পাওয়া যাবে না। আমি এটা নিতে পারবো না। তবুও দেখো না একবার, এটা আমার ভারী উপকার হবে। আমি খুব ক্ষুধার্ত, এটা দিয়ে বরং কিছু কিনে খেয়ে নেব। বৃদ্ধা ছায়ার অবস্থা খুব খারাপ ছিল, যা দেখে বিহানের অনেক দয়া হয়। সে নিজের পকেট থেকে কিছু পয়সা বার করে ছায়াকে দেয়। যাতে তোমার সাহায্য হয় শুধু সেই জন্যই আমি এটা নিচ্ছি। তাছাড়া এটা আমার কোনো কাজেও আসবে না। তুমি এই টাকাটা নাও আর আমাকে কৌটোটা দাও। অনেক অনেক ধন্যবাদ বাবু, ভগবান তোমার অনেক ভালো করুক। বিহান সেই কৌটোটা নিয়ে ওখান থেকে চলে যায়। আর ছায়া সেই পয়সা দিয়ে খাবার কিনে নেয় আর বিহানকে অনেক আশীর্বাদ করে। রাতের বেলা বিহান বাড়ি ফিরে আবর্জনার সব জিনিস ঘরে রেখে দেয় এবং অন্য ঘরে ঘুমাতে চলে যায়। তখনই কৌশল সুযোগ বুঝে ওই ঘরে আসে। বিহান তো ঘুমিয়ে পড়েছে। অনেক মূল্যবান জিনিস পাওয়া যায় এইসব জিনিসের মধ্যে। আমি একটু দেখি সে কি কি এনেছে। আসলে এটা কৌশলের পুরো অভ্যাস। সে রোজ বিহানের আনা জিনিসের মধ্যে মূল্যবান জিনিসগুলো চুরি করে নেয় আর বাজারে বিক্রি করে দেয়, যার ফলে সে একটা মোটা অংশের পয়সা পেয়ে যায়। यहाँ पर जितना भी पैसा जीतोगे तो जीते हुए बैलेंस से आप अदर्स गेम खेल सकते हो। फिलहाल अदर्स गेम जो
আজ তো তেমন কিছুই নেই। আর এটা কি, নোংরা একটা কৌটো নিয়ে চলে এসেছে বিহান, বোকা কোথাকার। এটা বলে কৌশল রেগে গিয়ে সেই কৌটোটা ছুঁড়ে মারে। কৌটোটা মাটিতে পড়তেই তার গা থেকে কিছুটা মাটি ঝরে পড়ে আর অল্প সোনা চকমক করতে দেখা যায়। কৌটো পড়ে যাওয়ার শব্দটা একটু অন্যরকম শোনালো। এই কৌটোটা সোনার নয় তো, দেখতে হবে। কৌশল কৌটোটা তুলে তারপর নোট ঘষে দেখতে লাগলো। তার চোখ আনন্দে চমকে উঠল। আরে বাহ, এই কৌটোটা তো সত্যি সোনা। এটা তো আমার জীবন পুরোপুরি বদলে দেবে। এখন রোজ রোজ আমাকে বিহানের জিনিস চুরি করতে হবে না। এখন আমিও বড় লোক হয়ে যাব। এখন থেকে আমার ভালো সময় শুরু। সেই কৌটোটা নিয়ে কৌশল খুশিতে নাচতে থাকে। সেটা জানতো না যে বিহান দরজার কাছে দাঁড়িয়ে তার সব কথা শুনে ফেলেছে। বিহান ভেতরে আসে এবং কৌশলের কাছ থেকে সে কৌটোটা কেড়ে নেয়। তুমি নিজেরই ভাইয়ের ঘরে চুরি করো, তোমার লজ্জা করে না? হ্যাঁ, আমি চুরি করি নিজের খরচ চালানোর জন্য। তুই এই কৌটোটা আমাকে দিয়ে দে বিহান, এরপর আমার আর কখনো চুরি করার দরকার হবে না। এখন এই কৌটোটা সোনার, আমি এটা বিক্রি করে অনেক পয়সার মালিক হয়ে যাব। কৌশলের কথা শুনে বিহান এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলে ওঠে, এই সোনার কৌটোটা তো আমাকে ওই বৃদ্ধা মহিলাটা দিয়েছিল, কিন্তু আমি তো জানতামই না যে এটা সোনার। আর আমি তো তাকে খুব অল্প পরিমাণ টাকা দিয়েছি, এটার মূল্য তো অনেক। না না, আমি পারবো না এই বেইমানি করতে। আমাকে এই কৌটোটা ওই বৃদ্ধা মহিলাটিকে ফেরত দিতেই হবে। এই কৌটোটা দিয়ে সে নিজের জীবন খুব ভালো করে কাটাতে পারবে। কোথায় হারিয়ে গেলে আমার ভাই? দাও, কৌটোটা আমাকে দিয়ে দাও। না কৌশল ভাই, এই কৌটোটার উপরে তোমার কোনো অধিকার নেই। আমি কালকে যমুনাপুর গিয়ে সেই মহিলাটিকে এই কৌটোটা ফেরত দিয়ে দেব। তুই কি পাগল বিহান? ঘরে নিজে থেকে আসা লক্ষ্মীকে কে অবহেলা করে? আরে কৌটোটা তোকে বৃদ্ধা নিজে থেকে দিয়েছে, তুই এটা ফেরত দিবি না? দে, আমাকে দে। দেখ, আমি তোর ভাই হই, দে না, আমাকে দে। না ভাই, আমি এটা তোমাকে দেব না। আমি এই কৌটোটা তাকে ফেরত দিয়ে দেব, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এইটুকু বলে বিহান সেই কৌটোটা নিয়ে সেখান থেকে চলে যায় আর কৌশল চিন্তায় পড়ে যায়। যদি বিহান সিদ্ধান্ত নেয় যে কৌটোটা সে ফেরত দেবে, তখন সে সেটাই করবে। এখন আমাকে এই কৌটোটা হাসিল করার জন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। অনেক চিন্তা করবার পর সে একটা উপায় খুঁজে পায়। যখনই কৌশল উপায় খুঁজে পায় তখন সে অনেক খুশি হয়ে যায়। পেয়ে গেছি উপায়, এখন এই কৌটোটা তো আমার কাছেই থাকবে। পরের দিন সকালে বিহান সে কৌটোটা নিজের জিনিসপত্রের মধ্যে রাখে এবং যমুনাপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কৌশল বিহানের উপর নজর রেখেছিল। আমি এক কাজ করি, বিহানের পিছু করি, যাতে আমি সেই বুড়ির বাড়ি কোথায় এটা জানতে পারি। কৌশল চুপি চুপি বিহানের পিছু করতে শুরু করে। বিহান সেই বৃদ্ধার বাড়ি গিয়ে তার দরজা ধাক্কায়। এখন আবার কে এলো দরজায়? দেখি। যখনই বৃদ্ধার ছায়া এলো তখন তার সামনে বিহানকে দেখে বলে, আরে বাবু, তুমি? কিন্তু আজ যে আমার কাছে বিক্রি করার মতো কিছুই নেই। আমি তোমার থেকে কিছু কিনতে আসিনি মা, এই কৌটোটা তোমাকে ফেরত দিতে এসেছি। এই কথা শুনে বৃদ্ধার ছায়া চিন্তায় পড়ে যায়। কিন্তু বাবু, আমি তোমার পয়সা কি করে ফেরত দেব? সেগুলো তো আমি খরচ করে ফেলেছি। আর এই কৌটোটাই বা কেন তুমি ফেরত দিতে চাইছো? মা, আমার সেই পয়সা লাগবে না।
তুমি এই কৌটোটা রাখো, এই কৌটোটা অনেক মূল্যবান। শুধু এটা মনে রাখো, এই কৌটোটা তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। এইটুকু বলে বিহান সেই কৌটোটা বৃদ্ধার হাতে দিয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে বৃদ্ধা চিন্তায় পড়ে যায়। এই নোংরা কৌটোটা আমার ভাগ্য বদলে দেবে? কি যে বলে গেল ছেলেটা, কিছুই তো বুঝতে পারছি না। থাক, আমি বরং এটা আমার ঘরেই রেখে দিই। এই বলে ছায়া ঘরের ভেতর চলে যায়, যেখানে লুকিয়ে লুকিয়ে কৌশল সব কথা শুনে নেয়। যদি আমি আজকেই যাই, তাহলে বুড়ি আমাকে সন্দেহ করবে। আমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। কৌশলও সেখান থেকে চলে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। এখন আবারও খাবার খাওয়ার জন্য ছায়ার পয়সার দরকার পড়ে। খিদেতে তার অবস্থা খারাপ হয়ে গেছিল। এই সুযোগেরই তো কৌশল অপেক্ষা করছিল। আর একদিন কৌশল নিজের চেহারা বদলে কোমরে কিছু কাপড় আর বাসনপত্র বেঁধে ছায়া বৃদ্ধার ঘরের সামনে এসে জোরে জোরে বলতে থাকে, ভেঙে যাওয়া বাসনের বদলে নতুন বাসন নিয়ে যাও, পুরনো কাপড়ের বদলে নতুন কাপড় নিয়ে যাও, পুরনো কাপড় ও বাসনের বদলে টাকা নিয়ে যাও। কি করব? ঘরে যে আর কিছুই নেই। আমি বরং এই আবর্জনা তোলার লোকটাকে কৌটোটা দিয়ে দিই। দিন দুয়ের খরচ তো চলে যাবে। বুড়ি সে কৌটোটা নিয়ে দরজার সামনে আসে। হ্যাঁ গো বাছা, তোমাকে দেখে তো নতুন বলে মনে হচ্ছে। এর আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি। হ্যাঁ মা, আমি আজ প্রথমবার এখানে এসেছি। বলো, কি বদল করতে চাও তুমি? क्या देख रहे हो? ये भाई, तुम भी ले सकते हो कुछ। বাছা, আমার কাছে শুধুমাত্র এই কৌটোটা আছে। তুমি কি এটার বদলে আমাকে কিছু পয়সা দিতে পারবে? কৌশল সেই কৌটোটা নেয় আর চিন্তা করে, যদি প্রথমবারই নিয়ে নি, তবে বুড়ি সন্দেহ করবে। কৌশল কৌটোটা ছায়া বুড়িকে ফেরত দিতে দিতে বলে, মা, তোমার কাছে যদি কোনো জিনিস ছিলই না, তবে আমার সময় কেন নষ্ট করলে? এই পুরনো বেকার কৌটোটা নিয়ে আমি কি করব? এর বদলে আমি কিছু দিতে পারবো না। বুড়ি চিন্তায় পড়ে যায় আর বলে, বেকার বেকার সেই ছেলেটা আমাকে বলল যে এই কৌটোটা নাকি আমার ভাগ্য বদলে দেবে। এই কৌটোটা তো কেউ বিনামূল্যেও নিতে চাইছে না। আমি এক কাজ করি, এটাকে বরং ফেলেই দিই। ঠিক আছে বাছা, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার শুধু শুধু সময় নষ্ট করেছি। আমি বরং এই কৌটোটা ফিরিয়ে নিই। এইটুকু বলে বৃদ্ধা ভেতরে চলে যাচ্ছিল, তখনই কৌশল ভয় পেয়ে যায় যে তার উপায়টা না বেকার হয়ে যায়। সে তাড়াতাড়ি করে বলে, আরে মা, দাঁড়াও, দাও, কৌটোটা আমাকে দাও। আমি এর বদলে তোমাকে কিছু পয়সা দিচ্ছি। শুধু তোমার সাহায্য হবে, এই জন্য আমি ওই পয়সা তোমাকে দিচ্ছি। দাও কৌটোটা, দাও। এটা শুনে বৃদ্ধা খুশি হয়ে যায়। সে তার কৌটোটা কৌশলকে দিয়ে দেয়। বদলে কৌশল কিছু পয়সা দেয় আর সে সেখান থেকে চলে যায়। যখন সে বাড়ি ফেরে, তখন সেখানে বিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে, কোথায় ছিলে ভাই তুমি? আর তুমি আমার মতো কেন সেজেছো? আমার বাসন আর আমার কাপড় তোমার কাছে কেন? ও, আমি বিহান। ও, বিহানের করা প্রশ্নে কৌশল ভয় পেয়ে যায়। তার নিজের মনে মনে বলে, সে সব কিছু জানতে পেরে গেল নাকি যে আমি বুড়িটার কাছে কৌটোটা নিয়ে এসেছি? তারপর কৌশল মিথ্যে কথা বলে, আরে বিহান, আমি তো কিছু কাজ করি না, তুই আমার খরচ চালাস, তাই আমি ভাবলাম যে আমি কিছু টাকা উপার্জন করব। কাপড় আর বাসন কেনার জন্য পয়সা ছিল না,
সেই জন্য তোরটাই নিয়ে গেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য দেখ, কিছুই বিক্রি হয়নি। তোর জিনিস যেমন নিয়ে গেছিলাম সেভাবেই ফেরত নিয়ে এনেছি। এইটুকু বলে কৌশল জিনিস রেখে তাড়াতাড়ি ঘরে চলে গেল, যেটা দেখে বিহান একটু চিন্তায় পড়ে যায়। কিছু তো একটা গন্ডগোল আছে। কৌশল ভাই নিশ্চয়ই মিথ্যে কথা বলছে, আমাকে জানতেই হবে গন্ডগোলটা কি। এর পরের দিন সকাল হতেই কৌশল ওঠে এবং ওই কৌটোটা একটা কাপড়ে জড়িয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিহান লুকিয়ে লুকিয়ে কৌশলকে তার বাড়ি থেকে বেরোতে দেখে তার পিছু করে। কৌশল সোজা একটা সোনার দোকানে যায় আর সে কৌটোটা দেখিয়ে বলে, এই কৌটোটা সোনার, এর বদলে কত টাকা পাওয়া যাবে? এটা তো অনেক দামি, এর বদলে তুমি যা টাকা পাবে তা তুমি গুনেই শেষ করতে পারবে না, বুঝলে ভাই? তাহলে দেরি কিসের? কৌটোটা রেখে আমাকে পয়সাটা দিন। বিহান এই সব কিছু দেখছিল। আচ্ছা, তো এই ব্যাপার। নিশ্চয়ই ওই বৃদ্ধা মায়ের থেকে কৌশল ভাই এই কৌটোটা নিয়েছে। আমি আমার ভাইকে এই পাপ কাজ কিছুতেই করতে দিতে পারি না। এত বড় বিশ্বাসঘাতকতা ভাই! একজন গরিব বৃদ্ধা মহিলার সাথে এত বড় পাপ করার আগে একবারও ভাবলে না? এখানে কি করে চলে এলো? এখন আমি কি করব?